নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু এডু নলেজ ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপকামিং আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার প্রস্তুতি। 2026-এ তার বিজ্ঞপ্তি হয়তো খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। তা আমাদের প্রস্তুতি কিভাবে হওয়া উচিত, কতটা পড়তে হবে, কোন কোন জায়গা থেকে পড়তে হবে, কারণ শূন্য পদের সংখ্যা কিন্তু কয়েক হাজার। তাই প্রস্তুতি যদি আগে থেকে নেওয়া না যায় তাহলে কিন্তু পরীক্ষার সময় প্রস্তুতি নিলে সেটা কখনো ফুলফিল হয় না। তাই আগে থেকে প্রিপারেশন নিতে হবে এবং পরীক্ষাটা নোটিফিকেশন বেরোলেই, যেটা কিনা খুব তাড়াতাড়ি বেরোনোর কথা, যাতে আমরা ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসার উপযোগী হয়ে উঠতে পারি, সেই চেষ্টাই আমাদের করতে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আইসিডিএস সুপারভাইজার 2026-এর পরীক্ষায় বসতে গেলে কি কি যোগ্যতা লাগে বা কি কি পড়তে হয়। তো সম্পূর্ণ সিলেবাস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চূড়ান্ত প্রস্তুতি কিভাবে নেওয়া দরকার সেটা আলোচনা করব। প্রিলিমস এবং মেন্স উভয় বিষয়ে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটাও আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে হবে। আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যোগ্যতা। আমার কি যোগ্যতা থাকা উচিত যার জন্য আমি এই পরীক্ষাটায় বসতে পারবো, প্রথম প্রশ্ন থাকে আমাদের। তাহলে যোগ্যতা নিরিখে মনে রাখতে হবে কি না, যেটা মৌলিক যোগ্যতা, অর্থাৎ কিনা একদম জেনারেলাইজড। কি বলেছে? ভারতীয় নাগরিকত্ব, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। শুধুমাত্র নারী প্রার্থীদের জন্য, মানে একমাত্র মেয়েরাই এই পরীক্ষাটা কন্ডাক্ট করতে পারবে। নাম্বার 3, স্নাতক ডিগ্রি অর্জন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি এই পরীক্ষাটার জন্য ক্যাপেবল। তাহলে নাম্বার 1, তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। নাম্বার 2, এটা শুধুমাত্র মেয়েদের জন্য পরীক্ষা। নাম্বার 3, তোমার একটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি থাকলেই হবে। তিনটে বেসিক ক্রাইটেরিয়া। আর তোমার ভাষাগত দক্ষতা কি থাকতে হবে না, বাংলা ভাষায় তোমার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ বাংলা পড়তে, লিখতে এবং কথা বলার সাবলীল ক্ষমতা থাকতে হবে। হলো। আর যারা নেপালি ভাষাভাষী মেয়ে থাকবে তাদের জন্য কি ছাড় না, যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে বাংলা জানার এই শর্তটি প্রযোজ্য নয়। তাহলে নেপালি যারা একমাত্র তাদের ক্ষেত্রে বলতে পারো এই ভাষাগত দিকটা ছাড়, অন্যথায় বাংলা ভাষা পড়তে, জানতে ও লিখতে পারা জানা চাই। তাহলে ক্রাইটেরিয়া হচ্ছে মৌলিক যোগ্যতা বা নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতার মানদণ্ড হচ্ছে এটাই। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে আসো এবার সব থেকে বড় প্রশ্ন, স্যার বয়স কত হতে হবে? নতুন ক্রাইটেরিয়া, পুরনো ক্রাইটেরিয়া, আলটিমেট কোন বয়স পর্যন্ত আমরা এই পরীক্ষাটা দিতে পারবো, তাই না? অনেক বড় প্রশ্ন। নতুন সরকার আসার পর বয়স কিছু চেঞ্জ হয়েছে আমরা জানি। তো বয়সের রেসপেক্টে মনে রাখতে হবে কি না, এখন টোটাল যদি আমি দেখি আর 39 বছর নয়, আগের নিয়ম পর্যন্ত 39 ইয়ার্স পর্যন্ত এই পরীক্ষাটা দেওয়া যেত। নতুন ক্রাইটেরিয়া 44 বছর পর্যন্ত এই পরীক্ষাটা দেওয়া যাবে। তাহলে এটা গেল প্রথম শর্ত। তাহলে আবেদনের সর্বোচ্চ বয়স এখন কিন্তু পরিবর্তন করে করা হয়েছে 44 বছর। নতুন বয়সসীমা সাধারণ নিয়ম অনুযায়ী এসসি এসটি প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় এখানেও থাকছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা এসসি এসটি প্রার্থীরা মোট 49 বছর পর্যন্ত বলতে পারো আবেদন করতে পারবে। মানে 44-এর সঙ্গে আরও 5 যোগ করে দাও, মানে 49 এজ পর্যন্ত এই পরীক্ষা দিতে পারবে। এছাড়া কিনা সংরক্ষিত শ্রেণীর জন্য ছাড় আছে, অর্থাৎ ওবিসি প্রার্থীদের জন্য 3 বছরের ছাড়, অর্থাৎ 44-এর সঙ্গে তুমি 3 যোগ করে দাও, তার মানে হচ্ছে 47 বছর পর্যন্ত ওবিসি প্রার্থীদের জন্য ছাড় হলো। এছাড়া তাহলে স্যার সাধারণ বা জেনারেল ক্যান্ডিডেটের জন্য বয়সটা কত? জেনারেলের জন্য বয়স মনে রাখতে হবে 44 বছর, এসসি এসটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 49 বছর, ওবিসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে 47 বছর। জন্ম তারিখের বৈধ প্রমাণপত্র হিসেবে তোমাকে কি দেখাতে হবে না, শুধু মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেটে থাকা জন্ম তারিখই এখানে গ্রহণযোগ্য হবে। অন্য রাজ্যের এসসি এসটি ওবিসি প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে এখানে গণ্য করা হবে। তাহলে যে সার্টিফিকেটটা গণ্য করা হবে সেটা হচ্ছে কি না, মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেটে তোমার জন্ম তারিখ যা দেওয়া আছে সেটাই বলতে পারো কাউন্টেবল। তাহলে বয়স কি পেলাম? জেনারেলদের জন্য 44 বছর, আগে যেটা 39 ছিল। এসসি এসটিদের জন্য 49 বছর, আর ওবিসির জন্য হচ্ছে 47 বছর। মানে বিশাল সুযোগ, বিশাল সুযোগ।
এই যে সরকারের তরফ থেকে বলতে পারো কিনা 5 বছরের এক্সটেনশন দেওয়া হচ্ছে বয়সের নিরিখে, এটাই কিন্তু একটা বিশাল সুযোগ। যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রিপারেশনের মধ্যে ছিলেন বা ছিল, অথচ তারা বয়সের জন্য পরীক্ষা দিতে আর পারেনি, তাদের ক্ষেত্রেও বলতে পারো কিন্তু একটা মেজর অপরচুনিটি। কাজে লাগাও, অবশ্যই সরকারি চাকরি কিন্তু পাবে। এবার আসা যাক কিনা এক্সাম প্যাটার্ন বা নিয়োগ পদ্ধতি কি টাইপের হবে, এটাই হচ্ছে সব থেকে আসল ব্যাপার, যে কিভাবে নিয়োগটা হবে সেটা আমাদের জেনে রাখা দরকার। তাহলে নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে মনে রাখতে হবে 3টে ধাপ। কি কি? এক হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর মেন পরীক্ষা, আর তারপর হচ্ছে কিনা ইন্টারভিউ। হলো প্রিলিমিনারি পরীক্ষা অবজেক্টিভ টাইপের হবে, মানে এমসিকিউ 100 নম্বরের। মেন পরীক্ষা হবে কিনা ডেসক্রিপটিভ টাইপ, টোটাল নাম্বার 400 নম্বরের। আর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে কত না 50 নম্বর। মানে মোট নাম্বার কত না, মোট নম্বর হচ্ছে 550, যার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হবে। তাহলে টোটাল পরীক্ষাটা 550 নম্বরের। 3টে ধাপে পরীক্ষাটা হবে। টিয়ার 1 প্রিলিমিনারি 100 নম্বর এমসিকিউ, টিয়ার 2 400 নম্বর ডেসক্রিপটিভ মেন, আর টিয়ার 3 হচ্ছে কিনা পার্সোনালিটি টেস্ট 50 নম্বর, যার উপর ভিত্তি করে মেধা তালিকা বলতে পারো চূড়ান্ত হবে। টোটাল পরীক্ষাটা 550 নম্বরের। এবার যে সমস্ত ধাপগুলো আছে পরীক্ষার, যে সমস্ত ধাপ, তাহলে প্রথমে কি পেলাম? প্রিলিমিনারি বা যেটাকে বলছি কিনা স্ক্রিনিং টেস্ট, অবজেক্টিভ টাইপ এমসিকিউ প্রশ্নের মাধ্যমে প্রাথমিক প্রার্থী বাছাই হবে। দ্বিতীয় ধাপ কিনা মেন্স, এটি একটা প্রথাগত বর্ণনামূলক পরীক্ষা, যেখানে স্ক্রিন টেস্টে উত্তীর্ণরা অংশ নেবেন, মানে প্রিলি পাস করলেই মেন পরীক্ষা দিতে পারবে। আর তারপর কিনা লিখিত পরীক্ষায় সফল পরীক্ষাতে প্রার্থীদের ব্যক্তিত্ব যোগ্যতা যাচাইয়ের জন্য এই ভাইবা হবে হচ্ছে পরের ধাপে। এরপর চূড়ান্ত মেধা তালিকা কিভাবে তৈরি হবে না, পার্ট 2 ও পার্ট 3 নম্বরের যোগফল, অর্থাৎ তুমি মেন্সে যা পাবে এবং ইন্টারভিউ যা পাবে, দুটোর যোগফল করে যে নাম্বারটা দাঁড়াবে তার উপর বেস করে মেধা তালিকা তৈরি হবে। এখানে প্রিলিমসের নাম্বার কিন্তু যোগ হবে না, শুধুমাত্র মেন্স আর ইন্টারভিউ নাম্বার দুটো যোগ হয়ে কি না ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। প্রিলিমসের নাম্বার কিন্তু এখানে যোগ হবে না। কি পড়তে হবে? সিলেবাস কি কি আছে? আইসিডিএস সুপারভাইজার পদে পাস করতে গেলে সিলেবাস কি কি আছে? 2019-এর যা সিলেবাস আমরা আশা করে নিতে পারি সেম সিলেবাসের ওপরেই পরীক্ষা হবে। তাহলে প্রিলিমিনারি পরীক্ষা যেটা, সেটা আমরা আগেই জেনেছি, যেটা কিনা প্রথম ধাপ, যেখানে 100 খানা এমসিকিউ থাকবে। টোটাল টাইম পাবে তুমি 60 মিনিট। পদ্ধতি ওএমআর শিটে অফলাইনে পরীক্ষা। নেগেটিভ মার্কিং কি থাকবে? হ্যাঁ, নেগেটিভ মার্কিং থাকবে। সাবজেক্ট কি কি থাকবে এই 100 নম্বরের মধ্যে? জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এবার এই জিকের মধ্যে তুমি অল জিকে ধরে রাখতে পারো, জিকের যে কটা সাবজেক্ট আছে। আর অঙ্কের মধ্যে তুমি পাটিগণিত পাবে, আর জিআই বা রিজনিং পার্ট তোমার থাকবে। 3টে মিলে হচ্ছে কিনা এই 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা, যার সময় 60 মিনিট। মাথায় রাখতে হবে এটা কিন্তু সিবিটি টেস্ট নয়, কম্পিউটার বেস নয়, অফলাইনে বলতে পারো ওএমআর শিট ফিল আপ করে কিন্তু পরীক্ষা হবে, আর নেগেটিভ মার্ক কিন্তু থাকবে। এবার দ্বিতীয় ধাপ মেন্স পরীক্ষা, যেটা কিনা ল্যাঙ্গুয়েজের ওপরে সম্পূর্ণ লিখিত বা ডেসক্রিপটিভ আকারে কিন্তু এটা হবে, যেখানে ইংরাজি থাকবে হচ্ছে 100 নম্বর। ইংরাজির মধ্যে রিপোর্ট রাইটিং, অনুবাদ, প্রেসি এবং ব্যাকরণ, এই নিয়ে 100 নম্বর। আর বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি যে আঞ্চলিক ভাষা, অর্থাৎ তুমি বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারো, সেটা হচ্ছে কিনা 100 নম্বর। সেখানেও তোমার রিপোর্ট, অনুবাদ, প্রেসি এবং ব্যাকরণ থাকবে। তাহলে ইংরাজি ডেসক্রিপটিভ 100, বাংলা ডেসক্রিপটিভ 100। বাংলার জায়গায় কারুর যদি হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালি ল্যাঙ্গুয়েজ হয়, সেই 100 নাম্বার সে তার উপরে দেবে। কি কি পড়তে হবে? ইংরাজির জন্য রিপোর্ট রাইটিং, অনুবাদ, প্রেসি, ব্যাকরণ। একই রকম বাংলার ক্ষেত্রে রিপোর্ট রাইটিং, অনুবাদ, প্রেসি এবং ব্যাকরণ। মেন পরীক্ষার বলতে পারো কিনা কোর সাবজেক্ট কোনগুলো তার রেসপেক্টে মাথায় রাখতে হবে। জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে কিনা 100 নম্বরে থাকছে। হলো স্তর বলেছে কিনা মাধ্যমিক স্তর। উত্তর বাংলা বা ইংরাজি যে কোনো একটা ভাষায় লিখতে পারবে। আর পাটিগণিত থাকবে কিনা, পাটিগণিত থাকবে হচ্ছে 100 নম্বর। এটাও বলতে পারো কিনা মাধ্যমিক স্তর। উত্তর বাংলা বা ইংরাজি যে কোনো ভাষায় দেওয়া যাবে। তাহলে এই যে জেনারেল স্টাডিজ পরীক্ষা, কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা, এর মধ্যেই কিন্তু তোমার বাদবাকি সাবজেক্টগুলো লুকিয়ে আছে। কি কি লুকিয়ে আছে যদি আমরা একটুখানি দেখে নিই, তো দেখো
এই জেনারেল স্টাডিজ এবং বলতে পারো কি না সিভিল লিটারেসি সিলেবাস যদি আমরা দেখি যে এর মধ্যে কি কি সাবজেক্ট থাকছে মেন্সের পরীক্ষার ক্ষেত্রে, সেখানে যেমন একদিকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ তোমাকে পড়তে হবে, একদিকে এই পেপারের মধ্যেই নন ভার্বাল এবং ভার্বাল অর্থাৎ ডেসক্রিপটিভ জিআই থাকবে, একদিকে জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট সায়েন্সের প্রশ্ন থাকবে, একদিকে হিস্ট্রি এবং ফ্রিডম স্ট্রাগলের উপরে প্রশ্ন থাকবে, একদিকে ফিজিক্যাল সায়েন্সের বলতে পারো কিনা প্রশ্ন থাকবে, লাইফ সায়েন্স নিউট্রিশনের উপরে প্রশ্ন থাকবে, ওম্যান এম্পাওয়ারমেন্ট ইস্যুগুলোর উপরে প্রশ্ন থাকবে। তাহলে এই টোটালটা নিয়ে কিন্তু মাথায় রাখবে মেন্সের যে 400 নাম্বার, 100 বাংলা 100 ইংরেজি ছাড়া বাকি যে 200 নাম্বার থাকছে সেই 200 নাম্বার কিন্তু এর উপরে হবে। অর্থাৎ আমরা যদি দেখি 200 নাম্বার না 100 নাম্বার, 400 নাম্বারের মধ্যে 100 বাংলা, 100 ইংরেজি, 100 অঙ্ক আর 100 জিকে। এই জিকে 100 নম্বরের সিলেবাসটা কি, জিকে এর 100 নম্বরের সিলেবাস, এর মধ্যেই কিন্তু আবারও বলছি জিআই থাকছে, এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ওম্যান এম্পাওয়ারমেন্ট, লাইফ সায়েন্স প্রভৃতি সংমিশ্রিত বলতে পারো ডেসক্রিপটিভ ভাবে তোমাকে লিখতে হবে 100 নাম্বার। বোঝা গেল? তাই ডেসক্রিপটিভ লেখার প্রিপারেশন, ডেসক্রিপটিভ লেখার অভ্যাস করতে হবে। পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষাও ডেসক্রিপটিভ, সেখানে যে প্যাটার্নে ডেসক্রিপটিভ লেখা হয় বা লিখতে হয় সেম প্যাটার্ন তুমি কিন্তু এখানেও লিখতে হবে। বাংলা বা ইংরাজি যে কোনো একটা ভাষাকে কেন্দ্র করে তোমাকে ডেসক্রিপটিভ পেপারটা লিখতে হয়। সাধারণত যে সাবজেক্টটা যে পেপারে যে ল্যাঙ্গুয়েজে শুরু করছো তাতেই শেষ করতে হয়। অর্থাৎ তুমি বাংলা পেপারটা বাংলাতেই দেবে, ইংলিশ পেপারটা ইংলিশেই দেবে, তাই তো? আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে পেপারটা এটা তুমি আইদার পুরোটা বাংলায় লিখতে পারো বা পুরোটা ইংলিশে লিখতে পারো। আর অঙ্কও তাই, আইদার তুমি পুরোটা বাংলায় অঙ্ক করতে পারো, আইদার তুমি ইংলিশে করতে পারো। এই টোটাল তোমার 400 নাম্বার হচ্ছে মেন। এটা পাস করার পর হচ্ছে ভাইবা, 50 নম্বর ভাইবা। এই মেনের যা নাম্বার তুমি পাবে আর ভাইবার যে নাম্বার পাবে দুটোকে যোগ করে তোমার ফাইনাল মেরিট লিস্ট আসবে। আবারও বলছি প্রিলিমিনারি মার্কস কিন্তু এখানে যুক্ত হয় না, মেন্সে কিন্তু যুক্ত হয় না। তাহলে এখান থেকে সব থেকে বড় প্রশ্ন, স্যার এই রিলেটেড সাপোর্ট কি আমরা পাবো? এডু নলেজ কি তোমাদের আইসিডিএস প্রিলিমস এবং মেন্স এবং ইন্টারভিউ তিনটে সাপোর্টই কি দেবে? হ্যাঁ দেবে, অবশ্যই দেবে। এই রিলেটেড আমাদের ব্যাচ খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, আমাদের ব্যাচ খুব তাড়াতাড়ি আসছে। এই মুহূর্তে বলতে পারো আমাদের এডু নলেজ অ্যাপে একটা মেগা ইনঅগ্রাল অফার চলছে, যেটা খুব সীমিত সময়ের জন্য। তাই যারা আগামী গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় বসতে চাইছো বা এডু নলেজের মাধ্যমে বসতে চাইছো তারা তাড়াতাড়ি ব্যাচ নাও। এখন অফার প্রাইস 699 টাকা, যেটা আগে ছিল 1099 টাকা। ঠিক একই রকমভাবে যদি আমরা দেখি পিএসসি মিসলেনিয়াস ব্যাচও বলতে পারো কিন্তু আমাদের লাইভ হয়ে গেছে। পিএসসি মিসলেনিয়াস ব্যাচ লাইভ রয়েছে, এখন অফার প্রাইস হচ্ছে 999 টাকা, আগে যেটা ছিল 1499 টাকা। ডাব্লিউবিসিএস এর ফাউন্ডেশন ব্যাচ এখন 2199 টাকা, আগে ছিল 2899 টাকা। আর টোটাল মহাপ্যাক তুমি যদি নিতে চাও প্রত্যেকটা ব্যাচের রেসপেক্টে, তুমি যদি মনে করো আমি অ্যাট এ টাইম মহাপ্যাক নেব যার আন্ডারে প্রত্যেকটা ব্যাচ আসবে, তাহলে আগে ছিল 3799, এখন অফার প্রাইস 2999। ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হয়েছে 12 মাসের জায়গায়, এখন এটা করা হয়েছে 18 মাস। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো। ডাব্লিউবিসিএস মেন্স ব্যাচ এখন আমাদের এটা পুরোটাই লাইভ, এটা টোটালটাই বলতে পারো ফ্রি অফ কস্টে। যেমন কমিটমেন্ট আমরা করেছিলাম সেই কমিটমেন্ট অনুযায়ী বলতে পারো আমরা টোটালি বলতে পারো এটা ফ্রিতে রাখছি। আর অপশনাল পেপার কেউ যদি ইন্ডিভিজুয়ালি নিতে চাও তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্সের অপশনাল পেপার এটা আমাদের লঞ্চ হয়েছে। আবার কেউ যদি মহাপ্যাক নিয়ে থাকে তারা অটোমেটিক কিন্তু এই তিনটে সাবজেক্টের কিন্তু অপশনাল ব্যাকআপ পেয়ে যাবে। এটা একটা লিমিটেড টাইম অফার, তাই আবারও বলছি দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাচ সাবস্ক্রাইব করো এবং এডু নলেজের সাথে কিনা যুক্ত হও। আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেস এটা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেখে নিতে পারো। যারা ওয়েব ভার্সনে ক্লাস করবে তাদের জন্য হচ্ছে এই ওয়েবসাইট অ্যাড্রেস, এখান থেকে তোমরা ডিরেক্টলি ওয়েবে ক্লাস করতে পারো। আর যদি কেউ অ্যাপ এখনো ডাউনলোড করে না থাকো তাহলে আমাদের এডু নলেজ অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে গেলেই তুমি দেখতে পাবে, সেখান থেকে তুমি অ্যাপ ইনস্টল করে নাও।
অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে তুমি এই স্ক্যানারটা দিয়েও করতে পারো, তুমি এটাকে স্ক্যান করলে অটোমেটিক তোমার অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। আর যদি তোমার এছাড়া অন্য যে কোনো ধরনের কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে তুমি এই 6291011181 এই নাম্বারে ফোন করে তুমি তোমার কোয়ারি সলভ করতে পারো। যে কোনো প্রশ্ন রিলেটেড তুমি উত্তর এখান থেকেই পেয়ে যাবে। তাই দেরি না করে আবারও বলছি, খুব তাড়াতাড়ি এডু নলেজের সঙ্গে যুক্ত হও এবং নিজের প্রিপারেশনকে বুস্ট আপ করো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও নতুন নতুন টপিকের ওপরে আরও নতুন নতুন ইনফরমেশন নিয়ে আমরা হাজির থাকবো তোমাদের সাথে এডু নলেজ অ্যাপে। দেখতে থাকো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।